নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সরকারের অপদার্থতার জন্যই 25,752 জনের প্যানেল বাতিল হয়েছে, সবার চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তার মধ্যে যোগ্য এবং অযোগ্য আছে, কারণ এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করতে পারেনি আদালতে। আদালত যখন জানতে চেয়েছে এসএসসির আইনজীবীর কাছে, আপনারা যে অযোগ্যদের তালিকা দিচ্ছেন এটাই চূড়ান্ত তো, তখন এসএসসি বলছে না, চূড়ান্ত বলতে পারছি না, এর বাইরেও অযোগ্য থাকতে পারে। 17 রকম দুর্নীতি হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায়। চাল থেকে কাঁকড় আলাদা করা যায়নি, তাই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চের রায় মোটের উপর রেখে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আবেগ নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন। বাংলাকে শেষ করার চক্রান্ত হচ্ছে, বিকাশবাবুকে একহাত নিয়েছেন। বিজেপি সিপিএম এর চক্রান্ত বলেছেন, বলে চাকরি দেওয়ার কি ভাগ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই তিনি, নাকি লক্ষ লক্ষ চাকরি ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু এরা চাকরি দিতে হোক বাংলার ছেলে মেয়েদের, সেটা চায় না। তারপরে এসএসসি দপ্তরের সামনে অনশনে বসেছিলেন কয়েকজন, সেই অনশন তারা তুলে নিতে বাধ্য হয়েছেন, কারণ সেখানে নাকি বাইক বাহিনী ঘুরছিল, বায়ো টয়লেট ছিল না। ব্রাত্যবাবুর সঙ্গে কয়েকজন কথা বলেছেন, তো ব্রাত্যবাবুর কথায় তারা আশ্বস্ত হননি। শোনা যাচ্ছে যে 8-9 দিনের মধ্যে একটা তালিকা প্রকাশ করা হবে, এসএসসি করবে। এসএসসি নিজে থেকে করছে না, সিবিআই যে তালিকা দিয়েছিল সেটাই আবার প্রকাশ করবে, মানে যে তালিকা এসএসসি সুপ্রিম কোর্টে দিয়েছিল সেই তালিকাটাই আবার প্রকাশ করবে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই তালিকাকে গ্রহণ করেনি। এসএসসি চেয়ারম্যান কি বলেছেন, আমরা তো চেষ্টা করেছি, সুপ্রিম কোর্ট যদি স্যাটিসফাই না হয় কি করবে, এমন একটা ভাব, আর ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। সুপ্রিম কোর্টের রায় কি বলেছে, দুর্নীতি হয়েছিল এসএসসি জানতো, কিন্তু সেই দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য তারা সর্বতভাবে চেষ্টা করেছেন। ব্রাত্যবাবু বলেছেন যে সিদ্ধার্থবাবু এই সময় যুক্ত ছিলেন না, তার কাঁধে দায়ভার চাপানো যাবে না। একটা কন্টিনিউয়াস প্রসেস তো, তা পূর্বতন কর্তার দায়ভার যদি বর্তমান কর্মকর্তা না নেন, এটা কিভাবে হয়? একটা ধারাবাহিক পদ্ধতি তো। এসএসসি তো 2022-এ তৈরি হয়নি, অনেকদিন আগে হয়েছে। তো এই যে ঝেড়ে ফেলে দেওয়ার প্রবণতা, এটা কিন্তু অশনীয় সংকেত। দেখুন, অভিষেক মানু সিংভি সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন যে রিভিউ পিটিশন দাখিল হতে পারে, কিন্তু সুরাহা পাওয়ার পরিসরটা খুব সংকীর্ণ, পরিষ্কার বলে দিয়েছেন। তাহলে ধাক্কা রাজ্য সরকারের কাছে। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে কি বলেছিলেন, যোগ্যদের বিষয়টা দেখি, অযোগ্যদের বিষয়টা পরে দেখব। মানে তার কাছে যতক্ষণ না পর্যন্ত এস্টাবলিশ হচ্ছে এরা অযোগ্য, এরা দুর্নীতি করেছে, ততক্ষণ তিনি মানতে চাইছেন না। সিবিআই এসএসসি তালিকা দিয়েছিল অযোগ্যদের, মুখ্যমন্ত্রী সেটাকেও মানতে চাইছেন না। অযোগ্য বলে কিছু নেই বলেই তার ধারণা, স্বাভাবিক, কারণ তার দলের লোকজনদের টাকা দিয়ে তো চাকরিটা পেয়েছে। তা সেই চাকরিটা চলে গেলে যাদেরকে টাকা দিয়েছে এরা, তাদের কাছ থেকে টাকাটা ফেরত চাইবে, সেটা কি মুখ্যমন্ত্রী চাইতে পারেন? পারেন না। সেই জন্যই ওনাকে এই ধরনের কথা বলতে হচ্ছে। এখন আমার ধারণা সরকার মোটামুটি বুঝতে পেরে গেছে, রিভিউ পিটিশন হোক বা যেই পিটিশনই হোক, সুরাহা মেলার সম্ভাবনা কম, 0.1%। তাহলে কি আছে, মুখ্যমন্ত্রী অনেকগুলো প্ল্যান দিয়েছেন। আমার ধারণা মুখ্যমন্ত্রী, তবে ওইটা অ্যাকসেপ্ট হতে পারে সুপ্রিম কোর্টে, এই শিক্ষাবর্ষে যারা যোগ্য তারা চাকরি করুক, যতক্ষণ না নতুন নিয়োগ হচ্ছে, মানে যেটা আগে হবে সেটাই। এবং যারা চাকরি করবেন তারা কিন্তু কোনো এই পিরিয়ডটা যে তারা চাকরি করলেন এটাকে কিন্তু তারা দেখাতে পারবেন না, তাহলে চাকরির মেয়াদ হিসাবে বা কন্টিনিউইটি হিসাবে। মুখ্যমন্ত্রীর প্ল্যান কি? এক,
500 শিক্ষকরা 13,000 টাকা করে বেতন পায়। তাদের সপ্তাহে 20টা ক্লাস নিতে হয় এবং যারা স্কুল ছুট হচ্ছেন তাদেরকে স্কুলের দরজায় আবার ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ কাজটা তাদের করতে হয় এবং সেই জন্য পশ্চিমবঙ্গে স্কুল ছুটের সংখ্যা কিন্তু সর্বভারতীয় গড়ের থেকে কম। এর কৃতিত্ব 500 শিক্ষকদের। তারা বেতন পান কত? 13,000 টাকা। তাদের দাবি তাদের বেতন বাড়ানো হোক। মুখ্যমন্ত্রী এই প্রস্তাব দিতে পারেন যোগ্য চাকরিহারাদের, ঠিক আছে আমি 500 শিক্ষকরা 13,000 পেতেন, আমি বেতন 3 গুণ বাড়িয়ে দিচ্ছি, 40,000 42,000। আপনারা যারা যোগ্য তারা চাকরি করুন, কোনো অবসরকালীন সুযোগ সুবিধা নেই, রিটায়ারমেন্ট হলে কনসলিডেটেড টাকা পেয়ে যাবেন। তাতে মুখ্যমন্ত্রী বলতে পারবেন সীমিত সামর্থ্যের মধ্যে আমি পাশে থেকেছি। যারা যোগ্য তাদের, আদালত চাকরিটা খেয়ে নিয়েছে, বিকাশ বাবুরা খেয়ে নিয়েছেন, ওই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করবেন যে চাকরি খেকো সিপিএম বিজেপি। কিন্তু যারা এসএসসি পরীক্ষা দিয়ে পাকা সরকারি চাকরি করতেন তারা কি এই সিভিক টিচারের এই ফর্মুলায় সাড়া দেবেন? কিছু দিতে পারেন, অধিকাংশই দেবেন না। তাহলে যারা দেবেন না, যারা মনে করবেন যে এটা তাদেরকে অসম্মান করা হচ্ছে, তাদেরকে ঠিকা শ্রমিকে রূপান্তরিত করা হচ্ছে, তাদের কাছে কি অপশন থাকতে পারে? আমার ব্যক্তিগত মত, এক, আপনাদের যে মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে ওই 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত, তার জন্য সরকারের কাছ থেকে পর্যাপ্ত ক্ষতিপূরণ আপনারা চাইতে পারেন। যে আমরা নিদারুণ মানসিক যন্ত্রণা, নিরাপত্তাহীনতার মধ্যে কাটিয়েছি এবং আজ যে আদালতের নির্দেশে আমাদের চাকরি গেছে, আমরা কোনো অপরাধ করিনি, আমরা পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে, যোগ্যতার মাপ সমস্ত শর্ত পূরণ করে চাকরি পেয়েছি এবং আমাদের ক্রেডেনশিয়াল এই, আমাদের শিক্ষাগত যোগ্যতা এই। এক, ক্ষতিপূরণের দাবি। দুই, ধরুন পরীক্ষা হলো, আপনাদের কি ধারণা এসএসসি কোনো নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে করতে পারবে? আমার ধারণা পারবে না। যারা দুর্নীতি করে করে হাতমক্ষ করে ফেলেছে তারা হঠাৎ করে সততার মুক্ত প্রতীক হতে পারবে না। এবং এসএসসির অন্দরেও এইসব ব্ল্যাক শিপ আছে যারা এই ধরনের নিয়োগের সিদ্ধান্ত হলে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন 2 পয়সা কামানোর জন্য। আর এসএসসি নামক প্রতিষ্ঠানটির কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আপনারা আবেদন করতেই পারেন সর্বোচ্চ আদালতে গিয়ে যে নিয়োগ হোক আদালতের নজরদারিতে, আদালত গঠিত কোনো কমিটির প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং আদালত পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে মনিটর করুন। 3, যারা ধরুন আবার পরীক্ষা দিতে রাজি হবে, তারা বলতে পারেন যে আমরা এতদিন ধরে চাকরি করেছি, এই পরীক্ষার যা ফলাফল হবে, লিখিত হবে, ওরাল হবে, আমাদের এই অভিজ্ঞতার জন্য আমাদের একটু সুবিধা দিতে হবে। ধরুন 10-15 নম্বর আমরা পাবো কারণ আমাদের এতদিনের অভিজ্ঞতা, নবম, দশম, একাদশ, দ্বাদশে পড়ানোর সুবাদে। এবং অশিক্ষকরা ওই দাবি করতে পারেন যে আমরা কাজে করেছি এতদিন, আমরা জানি, আমাদের এই অ্যাডভান্টেজটা দেয়া হোক। যে যারা যারা অন্যরা পরীক্ষা দেবেন, আমরাও দেব, কিন্তু আমাদের সবাইকে একটা এক্সট্রা নাম্বার দিতে হবে আমাদের অভিজ্ঞতাকে বিচার করে। 4, আপনারা দিল্লিতে যন্তর মন্তরে অনশন করছেন, সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা রাজভবনে যাবেন, সমাজের সর্বস্তরে আপনারা অ্যাপিল করবেন, খুব ভালো কথা। সরকারি কর্মচারীদের প্রতিবাদের ব্যাজ দেবেন যাতে তারা কর্মক্ষেত্রে সেই ব্যাজ বুকে লাগাতে পারে। আমি আপনাদের অনুরোধ করব, ভেবে দেখতে পারেন
আপনারা আপনাদের বিষয়টা যন্তর মন্ত্রলে তো অনশন করছেন, ঠিক আছে, ভালো। দিল্লির জাতীয় প্রেস ক্লাবে আপনারা সাংবাদিক বৈঠক করুন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে আপনাদের বিষয়টা খোলাখুলি বলুন, যাতে দেশের মানুষ জানুক যে কি নিদারুণ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়েছে এবং যেতে হচ্ছে, এবং আগামী দিনেও কোনো সুরঙ্গের শেষে কোনো আলো দেখতে পাচ্ছেন না। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়টা আপনাদের তুলে ধরার প্রয়োজন আছে বলে আমার মনে হয়, যদি আপনারা চান। কারণ এসএসসি বলুন, রাজ্য সরকার বলুন, আপনাদের পাকা চাকরি ফিরিয়ে দিতে পারবে বলে আমার মনে হয় না। এবং সুপ্রিম কোর্টে তো অভিষেক মনু সিংভি বলেছেন তো যে রায় পুনর্বিবেচনা হওয়ার পরিসরটা সীমিত। আরে তিনি একজন দিকপাল আইনজীবী, তিনি জানেন, আইন জানেন, এমনি এমনি বলেননি। মুখ্যমন্ত্রীকেও তিনি ফোনে এটা বলেছেন বলে তিনি দাবি করেছেন। রাহুল গান্ধীর সঙ্গেও তার কথা হয়েছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করবেন। আচ্ছা, রিভিউ পিটিশন দাখিল হলে তার শুনানি কি একদম এজলাসে হয় না বিচারপতির চেম্বারে হয়? আমি ঠিক জানি না। কেউ যদি জানেন আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে লিখে। তাহলে সরকারের হাতে অপশন আছে সিভিক টিচার নিয়োগ করা, আর একটা পরীক্ষা নেওয়া, তাতে আপনারা দাবি করতে পারেন আপনাদের অভিজ্ঞতাকে আলাদা করে বিচার করতে হবে, এই অ্যাডভান্টেজ আপনাদের দিতে হবে এবং ক্ষতিপূরণ। এবং সবার আগে আমি অনুরোধ করব আপনাদের এই রায়টা পড়তে, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করুন। যদি রায় বুঝতে না পারেন আইনজীবীদের সঙ্গে কনসাল্ট করুন, বুঝে নিন। কারণ মুখের ছাল খাবেন না, এটা আপনাদের ভবিষ্যতের প্রশ্ন। শুধু আপনাদের কেন, আগামী দিনে যারা পরীক্ষা দেবেন, যারা দিয়েছিলেন 2016, প্রত্যেকের এবং প্রত্যেক সচেতন রাজ্যবাসী এই রায়টা পড়া উচিত। কি বলেছে সুপ্রিম কোর্ট, কেন তারা বাধ্য হলো পুরো প্যানেলটা বাতিল করতে? আদালতকে তো নিশানা করা হচ্ছে। অনেকে রায় না পড়ে করছেন, আবার অনেকে রায় পড়েও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই রায়কে নিশানা করছেন। দেখুন, আবেগ, চোখের জল আদালতের কাছে গুরুত্বহীন, তথ্য প্রমাণ শেষ কথা বলে। তাই রায়টা আপনারা পড়ুন, এটাই আমার অনুরোধ। কারণ আমার পরিবারের সবাই শিক্ষকতা করে, বাবা করতেন, আমার দিদি করতেন। আমি জানি শিক্ষকদের ক্ষোভ, যন্ত্রণা, পাওয়া না পাওয়ার বিষয়টা। যে বামফ্রন্ট সরকার নাকি চাকরি খেয়ে নিয়েছিল, 90 সালে একটা ঘটনাকে তৃণমূল তুলে আনছে, অর্থ সত্য। 65 বছর অবসরের যে নির্দিষ্ট বয়সসীমা ছিল সেটা বামফ্রন্ট সরকার কমিয়ে 60 করেছিল। তখন নতুন পে স্কেলও চালু হয়েছিল। বলা হয়েছিল আপনারা নতুন পে স্কেল যদি অ্যাভেল করেন তাহলে 65 সুবিধা পাবেন না, আর নতুন পে স্কেল অ্যাভেল না করলে 65 সুবিধা পাবেন। প্রতি বছর আপনাদের 1 বছর করে করে এক্সটেনশন দেওয়া হবে। আমার বাবাও সেই 1 বছর করে করে এক্সটেনশন পেয়েছিলেন। আমি জানি, গুলিয়ে দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। ক্ষমা চাওয়া উচিত রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে এই প্রতারণা করার জন্য। শাক দিয়ে মাছ টাকার চেষ্টা করলে সেটাই সুবিধা হবে না।